ধুর, একটা লেখাও যদি ছাপার যোগ্য হয়, এরা সবাই ওই ফেসবুকে লেখালেখি করার জন্যই ঠিক আছে। কেন যে পত্রিকাতে লেখা পাঠায় কে জানে। এদিকে পুজোও তো প্রায় আসতে চললো, এখনও ভালো লেখা তো কিছুই জোগাড় করতে পারলাম না। এই দেখেছ, আজকেই না অখিলবাবুকে একবার লেখাটার জন্য তাগাদা দেওয়ার কথা ছিল, একদম ভুলে গেছি। দেখি এখন একবার ফোন করে। হ্যাঁ অখিলবাবু, নমস্কার। সংকেত পত্রিকা থেকে বলছি। হ্যাঁ দাদা, আপনার তো আজকেই আমাদের লেখাটা দেবার কথা ছিল, ওটা কি রেডি হয়েছে? ও এখনও হয়নি? আচ্ছা, পরশুদিন দেবার চেষ্টা করছেন? আচ্ছা ঠিক আছে দাদা, একটু তাড়াতাড়ি দেখবেন। এরপর দেরি করে পাণ্ডুলিপি জমা দিলে পুজোর সংখ্যাটা মহালয়ের দিনকে আর প্রকাশ করতে পারবো না, বোঝেনি তো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনি তাহলে ওই পরশুদিনকেই পাঠিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা লোক পাঠাবো, কোনো অসুবিধে নেই। এই রাজু, কোথায় গেলি? ডাকছিলে? হ্যাঁ, আমি বেরিয়ে গেলাম বুঝলি। তুই এই আবর্জনাগুলোকে ডাস্টবিনে ফেলে অফিসটা বন্ধ করে দিস। কেন দাদা, কোনো লেখাই কি সিলেক্ট হলো না? না রে, সব ধানাই পানাই। এরা কেউ কলম ধরতেই শেখেনি, ওই মোবাইলে টাইপ করে ফেসবুকে সাহিত্য ফলায়। ফেসবুক সাহিত্য দিয়ে কি আর সংকেতের মতন পত্রিকা চলে? না দাদা, তা চলে না। দেখি, যে কয়দিন সময় আছে পুজোর আগে, তার মধ্যেই ভালো কিছু লেখা জোগাড় করতে হবে। নে, আমি উঠলাম, তুই কাজ শেষ করে বেরিয়ে পড়। বাড়িতে এসে একটা পুরনো ম্যাগাজিনের পাতায় চোখ বোলাচ্ছিলাম, আর তখনই আবার সেই লেখাটায় গিয়ে চোখটা দাঁড়িয়ে গেল। কি দারুণ কবিতা! আজকে যারা কাব্যকথার পায়রা ওড়ায়, ছন্দদেবী উপচে আসেন তাদের হাতে। কেউ জানে না কাব্যজগৎ শিউরে ওঠে, পেটের টানে পাঁজর চেরা রক্তপাতে। তবুও যখন লিখতে বসি দু একটা ফুল, অন্ন লাভের এই তো সুযোগ, কেউ বলে যায়। মাথার ওপর শকুন নাচে পেখম তুলে, স্বপ্নরা সব লুটিয়ে পড়ে ভাতের থালায়। এই লোকটার আরও অনেক লেখা আমি পড়েছি। নীলকণ্ঠ ছদ্মনামে লেখে। আগে নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় এনার লেখা বেরোতো। অনামী লেখক, কবি মহলে এখনও তেমন পরিচিতি পায়নি বটে, কিন্তু আমার এনার লেখাগুলো ভীষণ ভালো লাগে। বলা বাহুল্য, এখনকার নামকরা লেখকদের লেখার থেকেও বেশি ভালো লাগে। এনার কাছ থেকে লেখা আনলে কেমন হয়? কিন্তু এই নীলকণ্ঠবাবুকে পাবো কোথায়? কেউ তো এনার সম্বন্ধে তেমন কিছু জানেই না। এই ম্যাগাজিনটার সম্পাদক ঋষিকেশ বাবু, উনি তো আমার পরিচিত। ওনার কাগজে যখন লেখাটা ছাপা হয়েছে, তখন উনি হয়তো জানলেও জানতে পারে ওর ঠিকানাটা। ওনাকেই বরং একবার ফোন করি। হ্যালো, হ্যাঁ ঋষিকেশ বাবু বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? দাদা, আমি সংকেত পত্রিকা থেকে সন্দীপ মুখার্জি বলছি, চিনতে পারছেন? ও হ্যাঁ হ্যাঁ, কেন চিনতে পারবো না? আরে আপনার নাম্বারটা তো আমার সেভ করাই ছিল, আসলে ফোনটা রিসেট হয়ে যাওয়ার পর সব নাম্বারগুলো হারিয়ে ফেলেছি। আপনার ম্যাগাজিনে গত 4 বছর আগে নীলকণ্ঠের একটা লেখা ছাপা হয়েছিল, আর আমি যতদূর জানি ওটাই নীলকণ্ঠের প্রথম লেখা ছিল। তারপরেও আরও অনেক পত্রিকায় ছাপা হয়েছিল, কিন্তু সেগুলোর কোনো কপি আমার কাছে এখন ঠিক নেই। হ্যাঁ, অসম্ভব ভালো লেখার হাত ছিল ছেলেটার। যেদিন প্রথম আমার কাছে লেখা নিয়ে এসেছিল, সেদিনই বুঝেছিলাম যে ও যদি লেখালেখির মধ্যে থাকে তাহলে একদিন ভালো জায়গায় পৌঁছাবে। কিন্তু ছেলেটা হঠাৎ করে যেন কোথায় হারিয়ে গেল, ওর আর কোনো খোঁজখবরই পেলাম না। আর অনেক বছর ধরে কোনো ম্যাগাজিনে ওর লেখা বেরোচ্ছে না। কেন বলুন তো হঠাৎ ওর খোঁজ করছেন? আসলে আমাদের কাগজে ওনার একটা লেখা রাখতে চাইছিলাম, কিন্তু ওনার সাথে যোগাযোগের কোনো সূত্রই নেই। তাই ভাবলাম যদি আপনার কাছে ওনার নাম্বার বা বাড়ির ঠিকানাটা পাওয়া যায়। ঠিকানা তো নেই, তবে নাম্বারটা ফোনে সেভ করা ছিল। কিন্তু ওই যে প্রথমেই বললাম, ফোনটা রিসেট হয়ে সব নাম্বারগুলো খোয়া গেছে। ও, তাহলে তো আর পাওয়া গেল না। যদি খুব দরকার থাকে তাহলে ওর গ্রামে গিয়ে খোঁজ করে আসতে পারো একবার। আপনি ওর বাড়ির ঠিকানা জানেন? ঠিকানা তো সেইভাবে পুরোপুরি জানি না ভাই, তবে সেদিন ওর মুখে শুনেছিলাম শিমুলপুর নাম বলেছিল। শিমুলপুর? হ্যাঁ, এবার শিমুলপুরের এক্স্যাক্টলি কোথায় সেটা বলতে পারবো না। তার দরকার নেই, শিমুলপুরে যদি হয় তাহলে আমি খুঁজে নিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। ও আর হ্যাঁ, ফোনটা করে ভালোই করেছেন আপনি। বলছি, আমাদের পত্রিকার লেখাটা কি রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় হয়ে গেছে, কাল কেনাকাট দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কালকে পাঠিয়ে দেবেন কিন্তু। রাখছি, হ্যাঁ। শিমুলপুর আমার জন্মভিটা। জীবনের 16টা বছর কাটিয়েছি সেখানে। বাবা চাকরি ছেড়ে কলকাতায় নিজের ব্যবসা শুরু করার পর আমরা সপরিবারে কলকাতায় চলে আসি। শিমুলপুরের পাট সেখানেই চুকে গেল। সেখানকার জমি বাড়ি সব বিক্রি করে দেওয়া হয়েছে। এত বছর পরে শিমুলপুর নামটা শুনে
মনটা কেমন যেন করে উঠল। দেরি করলাম না, পরের দিন অফিস ছুটির পরেই বেরিয়ে পড়লাম। তবে শুধুমাত্র নীলকণ্ঠের খোঁজ করবার জন্যই যে যাচ্ছি তা নয়, যাচ্ছি আমার জন্মভিটাকে আরেকবার দেখবার জন্য। যে মাটিতে জন্মেছি, যে বাড়িটায় কাটিয়েছি নিজের জীবনের একটা অধ্যায়, তার প্রতি একটা অব্যক্ত টান বোধহয় থেকেই যায়। সেই টানই বোধহয় আমাকে নীলকণ্ঠের লেখা জোগাড়ের অজুহাতে টেনে নিয়ে চলল। কলকাতার গণ্ডি ছাড়িয়ে আরও অনেকটা পথ পেরিয়ে যখন শিমুলপুরের কাছে এসে পৌঁছালাম, তখন বেশ রাত হয়ে এসেছে। গাড়ি থেকে নেমে বাইরে এসে দাঁড়ালাম। চারিদিকে একবার তাকিয়ে দেখলাম কোনো কিছুই আর আগের মতন নেই। কোনো কালে যে এই শিমুলপুর কাঁচা মাটির পথের ধারে এক ভাটিয়ালি গ্রাম ছিল, তা এখন আর কে বলবে। শহুরে প্রতিযোগিতার ছাপ যেন ছড়িয়ে আছে তার সর্বত্র। পথে একবারও কোথাও দাঁড়ায়নি, তাই খিদেও পেয়েছে। দেখি আশেপাশে কোনো হোটেল পাওয়া যায় কিনা। কিছুটা হাঁটতেই চোখে পড়ল নারায়ণী রেস্টুরেন্ট। এ তো আমাদের শ্যাম কাকার দোকান। ছোটবেলায় স্কুলে যাবার সময় প্রতিদিন এই দোকানে আমরা লুচি আর ছোলার ডাল খেয়ে যেতাম, আমি আর আমার বন্ধু অনির্বাণ। অনির্বাণই ছিল গ্রামে আমার সব থেকে ভালো বন্ধু। ওই ছেলেটার মধ্যে অদ্ভুত একটা আত্মমগ্নতা ছিল। আমি ছাড়া আর কারুর সাথেই ও তেমন একটা মিশত না। গ্রাম ছেড়ে চলে আসার পর ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এসেছি যখন, ওর বাড়িতে একবার যাব। এত বছর পরে ওকে দেখলে হয়তো চিনতেও পারবো না। তার আগে যাই কিছু খেয়ে নিই। খাওয়া শেষ করে রওনা দিলাম বাড়িটার দিকে। কিছু সময় পরে একটা ঝা চকচকে সুন্দর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এইটাই ছিল আমাদের বাড়ি। যারা বাড়িটা কিনেছিল তারা পুরো বাড়িটাকে ভেঙে চুরে নতুন করে বাড়ি বানিয়েছে দেখছি। বাড়িটার ভেতর সেই বৈশাখী আম গাছটা আগের মতোই আছে। কি সুন্দর থোকা থোকা আম হয়েছে গাছটায়। সেই ছোটবেলায় যেমন দেখতাম ঠিক তেমনই এই আম গাছের ডালে বসেই অর্ধেক দিন কেটে যেত আমার আর অনির্বাণের। হঠাৎ একটা মৃদু হাওয়াতে গাছ থেকে একটা পাকা আম ঠিক আমার পায়ের কাছে এসে পড়ল। আমাকে বুঝি চিনতে পেরেছে আমার জন্মভিটা, তাই এই উপহার দিল আমাকে। আমি ঝুঁকে পড়ে মাটি থেকে সেই আমখানা তুলে নিয়ে পরম স্নেহে কপালে ঠেকালাম। আবেগে বুকটা মোচড় দিয়ে উঠল। না না, অনেক হয়েছে শহুরে জীবন, আর না। এবার যে কোনো মূল্যের বিনিময়ে হোক আমার এই বসত বাড়ি, আমার পিতৃভিটা আমি আবার ফিরিয়ে আনব। বাবা শুধুমাত্র কাজের জন্য এখানকার জমি বাড়ি বেচে কলকাতায় চলে যায়নি, গেছিল অনেক অপমানে, অনেক যন্ত্রণায়। আমি তখন খুব ছোট, তবুও সেদিনের প্রতিটা কথা আমার পরিষ্কার মনে আছে। গ্রামের বটগাছের তলায় বসেছিল আমার বাবার বিচার সভা। প্রধান মশাই, আমরা কিন্তু এর সুবিচার চাই। আমাদের গ্রামের মেয়ের মান সম্মানের ব্যাপার। সি সব্যসাচী, তুমি একটা শিক্ষিত ছেলে, গ্রামের স্কুলে মাস্টারি করো। তুমি এ কাণ্ড কি করে ঘটালে বলো দেখি? হ্যাঁ, তোমার জন্য 10 গ্রামের কাছে এই শিমুলপুরের মাথা কাটা যাচ্ছে যে। এখনো সময় আছে, বুঝলে? সত্যিটা স্বীকার করো। সত্যিটা নিজের মুখে স্বীকার করলে যদি গ্রামের লোকেরা একটু নরম হয়। সত্যিটা আমি বলেছি, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? পুরান মুখ মিনিষের কথা শোনো, অন্যায় করনি? ফাঁকা স্কুলে সুযোগ পেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েও বলো তুমি অন্যায় করনি? চুপ কর। ওপরে ঈশ্বর আছে মালতী, মনে রাখিস। যে পাপ তুই করছিস তার শাস্তি এই মূর্খ পঞ্চায়েত না দিতে পারলেও ঈশ্বরের আদালতে তোর বিচার হবেই। দেখেছেন প্রধান মশাই, আপনারে মূর্খ বললো। আপনি এনারে শাস্তি দেবেন না? এবার আপনারাই বলেন কি করবেন এনারে। আমরাও শাস্তি চাই। ঠিক আছে বুঝেছি। এই শোন সবাই,
আমি আমার রায় দিই তাহলে। গ্রামের বাকি মোড়ল্লাও তো আছেন, তারপর দেখেন আপনাদের কি মত। যেহেতু আমাদের গ্রামের একটা মান ইজ্জত আছে, তাই আমরা চাই না যে গ্রামে পুলিশ ঢুকুক। থানা পুলিশ হলে ঘটনাটা পাস কান হলে আমাদের গ্রামের সম্মান নিয়ে টানাটানি বাঁধবে, যে তাতে অনেক সমস্যা। এই শিমুলপুরের মেয়েদের ভালো ঘরে বিয়ে হবে না, তারপরে ঘরের ছেলেরা বাইরে গিয়ে কাজ করতে গেলেও নানান সমস্যা, বোঝেন তো। তাই ওরে পুলিশে না দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক, তাই হোক, তাই হোক, হ্যাঁ, তাই হোক। হ্যাঁ, তাই হোক। বেশ বেশ, তাহলে সব্যসাচীরে 15টা দিন সময় দেয়া হোক। তার মধ্যে ওই গ্রামের জমি বাড়ি সব বেচে অন্য কোথাও চলে যাক, আর কোনোদিনও যেন এই শিমুলপুরে ওর ছায়া না পড়ে। বেশ, আমি চলে যাব, আর কোনোদিনও আসবো না এই গ্রামে। কিন্তু তোমরা জেনে রেখো, তোমাদের এই পঞ্চায়েত প্রধান তোমাদের যে কি চরম সর্বনাশ করতে চলেছে তা তোমরা ধারণাও করতে পারবে না। আমি তোমাদের সেই চরম ক্ষতির হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। অপদস্থ হয়ে সেখান থেকে চুপচাপ চলে এলাম। এখান থেকে কিছুটা পথ গেলেই অনির্বাণদের বাড়ি। ওর বাড়িতেই যাই বরং। ওকে জিজ্ঞেস করলে নীলকণ্ঠের খোঁজ হয়তো দিলেও দিতে পারে। না, এত বছরেও অনির্বাণদের বাড়ির তেমন কিছুই পরিবর্তন হয়নি। শুধু সেই সময়ের কিছু ছোট ছোট গাছ আজ মহিরুহে পরিণত হয়েছে, আর বাড়ির দেওয়ালের রং ফিকে হয়ে তাতে বিস্তর শ্যাওলা আর আগাছা জন্মেছে, এই যা। অনন্তকাল পরেই না হয় স্পর্শ নিয়ে বুক ভরিয়েও রক্তমাখা কাচের টুকরো সাজিয়ে রেখো যত্ন করে। যেমনভাবে বোটাচ্যুত হওয়ার পরেও গাছের শাখায় সৌরভ সুখ ছড়িয়ে থাকে গোপন ঘরে দৃশ্যাতিতে। সকল জিহ্বা লালক্ত হয় খোলস ছেড়ে বেরিয়ে এলে, হৃৎপিণ্ডের কম্পনা যার প্রকাশ্য হয় শরীর ভাষা। আর তুমিও নির্দ্বিধাতে নির্জনে তার সদ্ব্যবহার পেখম তুলে দেখাও নিজের লালত্ব রূপ। এইটুকুই তো কাম্য তোমার। তবে কিসের এই অশ্রুজল? কিসের ব্যথায়, কি যন্ত্রণায় গোপনে মুখ লোকাও এখন? হাড় পাঁজরের ঊর্ধ্বে গিয়ে, শরীর ভাষার ঊর্ধ্বে গিয়ে অর্ঘ্যতুল্য ফুলের কাছেই নির্মোহ হাত বাড়িয়েছিলাম। তবে কিসের এই অশ্রুজল? এখন বুঝি বুঝতে পারো? নির্মোহ সেই চোখের গভীর ঘরের কোণে আসতে যদি দেখতে কত যত্ন নিয়ে নির্মোহ তার আদল দিয়ে তোমার ছবি আঁকা ছিল পাঁজর ঘরের কোনায় কোনায়। আসনি তো, এখন কেন কার্য বলো? তবে কিসের এই অশ্রুজল? এখন বুঝি বুঝতে পারো? শূন্য হাতে এগিয়ে আসা যে বুকটাকে ফিরিয়েছিলে, সেটাই আসল। বিভোর হয়ে শুনছিলাম। এ যে নীলকণ্ঠের লেখা তাতে আমার কোনো সন্দেহ নেই। এই লেখা আগে কখনো পড়িনি, কিন্তু এমন দরদি লেখা আর এই ভাষাবোধ, এই শব্দবুনন নীলকণ্ঠ ছাড়া আর কারুর হতে পারে না। কিন্তু এটা তো অনির্বাণদের বাড়ি, এইখানে নীলকণ্ঠ আসবে কেমন করে? হনহন করে হেঁটে গেলাম বাড়িটার দিকে। এই বাড়ি আমার হাতের তালুর মতন চেনা। সোজা গিয়ে দরজায় কড়া নাড়লাম। ভেতর থেকে উত্তর এলো, দরজা খোলা আছে, আসুন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একরাশ অন্ধকার। ঘরের কোণে একটা টেবিলে একটা রিডিং ল্যাম্প জ্বলছে, তার নিচে বসে আছে এ কে? এই কি আমার বন্ধু অনির্বাণ? এ কি চেহারা হয়েছে ওর? বলুন। আপনি কি অনির্বাণ? হ্যাঁ, আমি অনির্বাণ। বলুন। আমাকে চিনতে পারছিস না হারামজাদা? না, আসলে ঠিক চিনলাম না। ওফ, আরে আমি সন্দীপ। এইবার অনির্বাণ চেয়ার ছেড়ে উঠে পড়ল। সন্দীপ, তুই এসেছিস এত বছর পরে? হ্যাঁ, আসতেই হলো। তা কেমন আছিস বল? ভালোই আছি। তারপর তোর খবর কি? তুই তো এখন শহরের নামকরা লেখক, তারপর আবার নামী পত্রিকার সম্পাদক। বাবা, তুই এইসব খবর রাখিস? বা রে, খবর রাখার কি আছে? তুই নিজেকে এত বড় জায়গায় নিয়ে গেছিস যে আমি মাথা উঁচু করলেই তোকে দেখতে পাই, কিন্তু ছুতে পারি না। এই যা, ছুতে পারলে তো কবে তোর কান ধরে টেনে নামিয়ে এনে বলতাম। হতচ্ছাড়া, অনেক হয়েছে। এবার আয় দেখি, দুই বন্ধু মিলে আবার একবার বণিক বাড়ির পুকুরে সাঁতার কাটি, আর একবার স্কুল পালিয়ে চৌধুরী বাড়ির গাছের থেকে বাতাবি লেবু পেরে বর্ষার মাঠে আর একবার ফুটবল খেলি।
কি বলিস? এই জন্যই বোধহয় তুই আমার একমাত্র বন্ধু। তোর মতন করে আর তো কেউ এইভাবে পেছন ফিরে তাকায় না রে অনির্বাণ। আয় দেখি, তোকে একটু জড়িয়ে ধরি। অনির্বাণ, বস, তোর জন্য একটু চা করে আনি। না রে, এই নারায়ণী হোটেল থেকে খেয়ে বেরোলাম। বস তাহলে। তা বল, এত বছর পরে আবার গ্রামের মাটিতে কি মনে করে? একটা ছেলের খোঁজ করতে এসেছি, একজন কবি, অসম্ভব ভালো লেখার হাত। শুনেছি এই শিমুলপুরের কোথাও একটা থাকে। ও, তা কি নাম? নাম তো জানি না, তবে নীলকণ্ঠ ছদ্মনামে লেখে। আচ্ছা, তবে তুই ঠিক জায়গাতেই এসছিস। তার মানে? মানে আর কি, আমি ওই ছদ্মনামে লিখতাম। তুই অনির্বাণ? তুই নীলকণ্ঠ? হ্যাঁ, তবে বেশি তো লিখতে পারিনি, ওই যেটুকু পেরেছিলাম আর কি। আমার বিশ্বাস হচ্ছে না এখনো, তুই নীলকণ্ঠ? তুই ভাবতেও পারবি না নীলকণ্ঠের লেখার আমি কত বড় ভক্ত। ওর একটা লেখা জোগাড়ের জন্য সেই কলকাতা থেকে এখানে চলে এসেছি, তুই বুঝতে পারছিস? ভালো সময় এসেছিস। এই দেখ, এই লেখাটা আজকেই একটু আগে শেষ করলাম, দেখ তোর পছন্দ হয় কি না। এটাই কি তুই একটু আগে পাঠ করছিলি? হ্যাঁ। আরে আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম। এবারে শারদ সংখ্যায় এই লেখাটাই ফ্রন্ট পেজে থাকবে। এই কি বলছিস? ছি ছি, তোদের অত বড় পত্রিকা, অত নামী লেখকেরা লেখেন, তাদের বাদ দিয়ে আমার লেখা ফ্রন্ট পেজে? না না সন্দীপ, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। কিচ্ছু বাড়াবাড়ি হবে না। শোন, আমরা নাম দেখে নয়, লেখা দেখে বিচার করি তার গুরুত্ব। বাহ, ভালো ভালো। সব কটা পত্রিকায় যদি তোদের মতন হতো, তাহলে অনেক অনামী প্রতিভারা উঠে আসতে পারতো। ঠিক বলেছিস। তা তোকে একাই দেখছি যে, কাকা কোথায়? আর তুই বিয়ে থাওয়া করিসনি? বাবা তো মারা গেছে আজ 6 বছর, আর বিয়ে কে বিয়ে করবে আমাকে? কাকা মারা গেছে আর আমি কোনো খবর পেলাম না। যোগাযোগ না থাকলে যা হয়। ঠিক আছে, আজ তাহলে উঠি রে, আবার অতটা রাস্তা ফিরে যেতে হবে। এই, তা বললে হয় নাকি? এত বছর পর এলি, কিছু না খেয়েই চলে যাবি? না রে অনির্বাণ, এখন এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তুই তো জানিসই সব, সেই ক্ষত আমার এখনো শুকোয় নেই। বেশ, তোকে আর জোর করব না, তবে একটা অনুরোধ করব, রাখবি? আরে বল না। তোদের পত্রিকাটা বার হলে আমাকে কুরিয়ার করবি না, তুই নিজে আসবি। তোর সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা বেশ, আমি আসবো। আজকে চলি, ভালো থাকিস তুই। পুজো শেষ হয়ে শহর আবার তার দৈনন্দিন ছন্দে ফিরেছে। আজ 1 সপ্তাহ হলো। আমাদের এবারের পুজোর সংখ্যা এত বেশি বিক্রি হয়েছে যে হাতে গোনা কয়েক কপি মাত্র বেঁচে আছে। লেখক কপি সবাইকে ঠিক মতন পাঠাতে পারিনি, সেই জন্য ভাবছি এবার একটা সেকেন্ড এডিশন বার করা যায় কিনা। তবে একটা কপি রেখে দিয়েছিলাম আমার বন্ধু অনির্বাণ ওরফে নীলকণ্ঠের জন্য। নীলকণ্ঠের লেখাটা ফ্রন্ট পেজে ছাপা হয়েছে, সেই জন্যই বোধহয় এবারের সংখ্যাটা এমন জনপ্রিয়তা পেয়েছে। তা না হলে সোল্ড আউট তো কোনোবারই হয় না। সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়লাম আবার শিমুলপুরের উদ্দেশ্যে। অনির্বাণকে আগেরবার কেমন রহস্যময় মনে হয়েছিল। ও বলেছিল ওর আরও কথা আছে আমার সাথে। সোজা গিয়ে গাড়ি দাঁড় করালাম অনির্বাণদের বাড়ির সামনে। দূর, তোকে বারবার করে বারণ করলাম আমার লেখা নিয়ে অত বাড়াবাড়ি করিস না, শুনলি না? সেই ফ্রন্ট পেজে রাখলি। বাড়াবাড়ির কিছু নেই, তুই ভালো করে পড়ে দেখিস। অনেক নামী লেখকের লেখা আছে, কিন্তু তারা কি লিখেছে দেখ। ওসব কি লেখা? বাদ দে ওসব। তুই আমার কথা রেখে নিজে এসেছিস, খুব ভালো হলো। শোন, তোর সাথে আমার অনেক দরকারি কথা আছে। হ্যাঁ, তুই বলছিলি আগের দিন, বল কি কথা। সন্দীপ, তোর বাবাকে যারা মিথ্যে অপবাদ দিয়ে বিনা দোষে গ্রাম থেকে চলে যেতে বাধ্য করলো, তুই তাদের শাস্তি দিতে চাস? এ তুই কি বলছিস অনি? তুই কি পাগল হয়ে গেলি? না সন্দীপ, আমি পাগল হইনি, আমি শুধু বদলা নিতে চাই, বিনা দোষে তোদের এই গ্রাম ছাড়বার আর আমার মৃত্যুর। কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। তাহলে কি সত্যি সত্যি অনির্বাণ পাগলই হয়ে গেল? কি বলছে ও এসব আবল তাবল? অনির্বাণ, আমি বুঝতে পারছি তোর কিছু সমস্যা হচ্ছে। তুই চিন্তা করিস না, শহরে আমার চেনা জানা অনেক ভালো সাইকিয়াট্রিস্ট আছে, আমি তোকে নিয়ে গিয়ে দেখাবো, তুই ভালো হয়ে যাবি। সন্দীপ, তুই ভাবছিস আমি পাগল হয়ে গেছি? ভাবছিস আমি মিথ্যে কথা বলছি? আমি চাইনি তুই আমার এখনকার রূপ দেখে ভয় পেয়ে যাস, তাই দেখাইনি তোকে। কিন্তু তুই যখন বিশ্বাস করছিসই না, তখন দেখ। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে ক্রমশ। কি দেখছি আমি? ভয়ে আমার সারাটা শরীর যেন অবশ হয়ে আসছে।
দোহাত দিয়ে চোখ চেপে ধরে বললাম, বন্ধ কর, বন্ধ কর অনির্বাণ। এবার বিশ্বাস হলো তো? অনির্বাণ, অনির্বাণ, এসব কি করে হলো? এই গ্রাম যে কতটা নির্মম তা তুই জানিস না সন্দীপ। তোর বাবা কিছুটা টের পেয়েছিল, তাই সে মুখ খুলবার আগেই তাকে বদনাম দিয়ে ফাঁসিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাকে শাসানো হয়েছিল, যদি সে মুখ খোলে তাহলে তোকে মেরে ফেলবে তারা। আমি ঘটনাটি জানতে পারি আজ থেকে 5 বছর আগে। একদিন অনেক রাতে আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে হেঁটে যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে। আমি বেশ অবাক হলাম, এত রাতে মেয়েটা একা একা যাচ্ছে কোথায়? আমি তার পিছু নিলাম, দেখলাম মেয়েটা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ সীমানায় চলে গেল। সেই ন্যাড়া পুকুরের পেছনে যে পুরনো ভাঙা বাড়িটা আছে, ওর ভেতরে গিয়ে মেয়েটা ঢুকলো। আমি গিয়ে তার ভাঙা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম সেই ঘরের ভেতর রয়েছে গ্রামের পঞ্চায়েত প্রধান আর তার কিছু সাঙ্গপাঙ্গ, আর আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের রাঁধুনি মালতী। এই মেয়ে, কি বলেছি মনে থাকবে তো? কাউকে কিন্তু কিচ্ছুটি বলা যাবে না। গুড গার্ল। যদি মুখ খুলিস তাহলে কি হবে মনে আছে তো? ভেরি গুড। নিন প্রধান মশাই, তাহলে আপনি এবার বুঝে নিন আর আমারটাও বুঝিয়ে দিন। আমি চলে যাই। এই নে। কিরে, তোরা এবার বাইরে যা নাকি? এ কি, এটা কে? এই কে রে তুই? এখানে কি করছিস? এই দত্ত দাদা, একজন আড়ি পেতে আমাদের কথা শুনছিল, কি করব? কই কে রে দেখি? ও তুই? না না না, তোকে তো ছেড়ে দিলে বিপদ রে। দে, টপকে দে আর কি। ওরা আমাকে খুন করে রাতারাতি আমার দেহটা পুড়িয়ে দেয়, কিন্তু আমার আত্মার মুক্তি হয়নি। এই বাড়িতেই থেকে গেলাম আর অপেক্ষা করতে থাকলাম। আমি জানতাম তুই একদিন আসবি, তোকে যে আসতেই হতো। সন্দীপ, আমি চাই তোর বাবার মতন সৎ মানুষ আবার এই গ্রামে ফিরে আসুক। তুই আবার এই গ্রামে ফিরে আয়। কিন্তু অনির্বাণ, তুই? আরে ধ্যার বেটা, আমি তো আছি। তুই আছিস? হ্যাঁ, আমি আছি। তবে তুই যদি এবার পাকামো মেরে গোয়ায় গিয়ে আমার নামে পিণ্ড চড়াস, তাহলে কিন্তু আগে তোর ঘাড় মটকাবো, তারপর পিণ্ড খাবো। ওটা ওটা গোয়া না, গয়া হবে, গয়া। সে যাই হোক, তুই আমার প্ল্যানটা শোন। কিরে, কি বুঝলি? দারুণ প্ল্যান। তাহলে দেরি করে লাভ নেই, আজ রাত প্রতিশোধের রাত। একই, এখন আবার কে এলো? খুলছে খুলছে। মালতী, তুই তুই এখন তুই এখন কি মনে করে? খবর আছে প্রধান মশাই। আসবেন নাকি? আসবো না মানে? চল চল, শিগগির চল। একই, কোথায় চম্পা? চম্পা চাই? চম্পা? প্রধান মশাই, আর কত চম্পার সর্বনাশ করবেন? আজ যে আপনার সর্বনাশ হবার পালা। রাম 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 রাম। রামের বাবাও তোকে বাঁচাতে পারবে না। তোর মৃত্যু আজ আমার হাতে। না না না, আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে মালতী, আমারে ছেড়ে দে। ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। বল 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 বল, কি শর্ত তোর? বল, তোর সব শর্তে আমি রাজি। বেশ, তবে কাল তুই গ্রামে সভা ডাকবি। সেখানে সবার সামনে তুই তোর সমস্ত কুকীর্তির কথা স্বীকার করবি। মালতী, এ তুই কি বলছিস? তাহলে তুইও যে ফেসে যাবি রে। ভূত হলি কি করে? আমি মালতী নই, আমি অনির্বাণ, যাকে 5 বছর আগে তুই খুন করেছিলি। শোন, কাল তুই গোটা গ্রামের সামনে বলবি যে সন্দীপের বাবা সব্যসাচী নির্দোষ ছিল। তুই তাকে ফাঁসিয়েছিস, তারপর তাকে সসম্মানে তুই আবার গ্রামে ফিরিয়ে আনবি। আর তারপর তুই তোর সব সাঙ্গপাঙ্গ আর মালতী পুলিশের কাছে ধরা দিবি।
তাহলেই তোর মুক্তি, না হলে কাল রাতেই আমি তোর ঘর মটকাবো। বল, তুই রাজি তো? রাজি রাজি রাজি, আমি তো সব শর্তে রাজি। আমি কালই পঞ্চায়েত সভায় সমস্ত সত্যিটা স্বীকার করব। তুই আমারে ছেড়ে দে মালতী, তুই আমারে ছেড়ে দে। প্রধান তার কথা রেখেছিল। আমার বাবা এত বছর পরে আবার গ্রামের মাটিতে পা রাখলেন। তাকিয়ে দেখলাম তার চোখ আবেগে ছলছল করছে। আমাদের ক্ষমা করে দেন মাস্টার মশাই। সেদিন আমরা আপনারে ভুল বুঝেছিলাম। সব শালা ওই গ্রামের প্রধানের জন্য। ও আমাদের গায়ের মেয়েদের যা ক্ষতি করেছে, ওরে আমরা ছাড়বো না। বিচারে যদি ওর ফাঁসি হয় তো ভালো, আর না হলি যেদিন জেল থেকে বেরোবে সেদিনই আমরা ওরে জবাই করে দেব। গ্রামে একটা বড় ভালো ছেলে মাস্টার বাবু। ও ছোটবেলায় আপনার ছেলের বন্ধু ছিল বটে, সবসময় তো একসাথে থাকতো দুজনে। ছেলেটা 5 বছর ধরে গায়েব। হ্যাঁ, এখন বুঝতে পারতেছি অনির্বাণ রে ওই প্রধানই গায়েব করে দিয়েছে। আপনি কাল থেকে আবার গ্রামের স্কুলের দায়িত্ব নেন মাস্টার মশাই। আপনার হাতেই এই গায়ের হাল ফিরবে, আপনার হাতেই ফিরবে মাস্টার মশাই। বাবা মুখে কিছু বললেন না বটে, তবে তার নীরবতাই তার সম্মতির জানান দিয়ে দিল।